এক মাস ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলতে বাধা নেই, চেম্বার আদালতের আদেশ। আগারগাঁওয়ে চালকদের অবরোধ। বিনা সুদে ঋণের প্রলোভন দেখিয়ে রাজধানীতে লাখো মানুষকে জড়ো করার চেষ্টা, প্রবেশ মুখে তল্লাশি আইন শৃঙ্খলা বাহিনীর। ষড়যন্ত্র রুখতে যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শম্পা বিশ্বাস। দেয়া হবে বিনা সুদে ঋণ, টাকার অঙ্কটা 1 থেকে 5 লাখ পর্যন্ত। শর্ত, শুধু যোগ দিতে হবে অহিংস গণ অভ্যুত্থানের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। এভাবেই রাজধানীতে লোক জড়োর চেষ্টা করেছে একটি চক্র। তবে এই অহিংস সমাবেশ নিয়ে প্রশাসনের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি। পুলিশ বলছে, যাদের ঢাকায় আনা হয়েছে তাদের ফেরত পাঠানো হয়েছে। এদিকে এই সমাবেশের নামে প্রতারণার অভিযোগে অহিংস গণ অভ্যুত্থানের আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। আরো জানাচ্ছেন আরিফ হোসেন। কথা ঠিক করি কোন না ইয়ে ড্রাইভার লোক কথা ঠিক করি কোন জায়গা যাইতো। অহিংস গণ অভ্যুত্থানের সমাবেশ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খুঁজছে লাকসাম থেকে আসা এই গাড়ির চালক। কোন জায়গায় গাড়িটা যাইবো? দফায় দফায় ফোন করেও খুঁজে পাচ্ছেন না সমাবেশ স্থল। এই গাড়ির দায়িত্বে থাকা মোহাম্মদ সাইফুল যোগাযোগ করার চেষ্টা করছেন আয়োজকদের সাথে। কোথায় তারা? আর গাড়ির লোক আছে তো হাতে এলো মানে মেয়ে নিয়ে মানে হাতে ভর্তি করাইছে আর মানুষ। কত টাকা করে নিচ্ছে? 440 টাকা। ঠিক আছে, 20 টাকা হইলো ফর্ম খরচ আর 420 টাকা গাড়ি ভাড়া। কিসের সমাবেশ? আয়োজককে প্রশ্ন বছর 30-এর যুবক ফারুকের কাছে। জানালেন, ঋণের কথা বলে নিয়ে আসা হয়েছে লাকসাম উপজেলা থেকে। 1 লাখ টাকা যদি আমরা দেয় মানে 8 বছর 4 মাসে ফুজন মানে সুদ নেই, এই কারণে আমরা আসছি। বুঝেননি? দিবে কিনা? দিবে আমার মামু আমাদের কার্ড নিছে। একই অবস্থা অন্যদেরও। গাড়িতে থাকা 64 যাত্রীর অধিকাংশই মহিলা। গাড়ি ভাড়া 400 টাকা আর ফর্ম পূরণের জন্য 20 টাকা দিয়ে ঢাকায় এসেছেন তারা। মিটিং যদি পাস হয় তো হারে টাকা দিব, তো লোন সাপ্লাই করব। টাকা দিবে আমাদের। কয় টাকা করে দিবে এটা তো জানি না কয় টাকা করে। সবার মুখে একই কথা, সমাবেশে যোগ দিলেই পাওয়া যাবে বিনা সুদে লোন। প্রতারিত হয়ে নিয়েছেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত। অনানসে ঢাকা কোন জায়গায় মিটিং করবো এটা তো জানি না, কারণ আমরা বসে রয়েছি, মিটিং শেষ হবো আবার আমরা চলে যাবো। একই অবস্থা নারায়ণগঞ্জ থেকে আসা এই গাড়ির অনেক যাত্রীদের। সমাবেশে যোগ দিলেই মিলবে 1 থেকে 5 লাখ টাকার লোন, যার লোভে এই যে নিম্ন আয়ের মানুষগুলো ছুটে এসেছেন টিএসসিতে। আসলে কি লোন মিলবে? কে দিবে? এখানকার কেউই জানেন না এর উত্তর। না ভাই, টাকা ভাই না ভাই, ওই আমাকে লোন দিব। এই গাড়িতে আসা যাত্রীরা গুনেছেন 200 টাকা করে, আর ফর্মের জন্য 20 টাকা। যারা এসেছেন তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। এটা আর কি ডক্টর ইউনূস আর কি বলছে, আপনার গরিব মানুষদের কি মানে করবো, আপনি হেল্প করবো আর কি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সমাবেশ নিয়ে প্রশাসনের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে দাবি গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকির। এটি সরকার বিরোধী কোনো সমাবেশ ছিল না বলেও দাবি করেন তিনি। তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা মানে অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। আমার ধারণা যে এখানে একটা অভিযোগ উঠছে যে যারা এসছেন এখানে তাদের অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে কিংবা তাদের কাছ থেকে নিবন্ধনের টাকা নেওয়া হয়েছে। এই বিষয়গুলো তথ্যগতভাবে আমি পুরোপুরি নিশ্চিত নই। বিনা সুদে লোন দেয়া হবে এই গুজব ছড়িয়ে সমাবেশের নামে সাধারণ মানুষকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যারা এসেছিলেন তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন গাড়ি ভর্তি করে আমাদের গ্রামের মা বোনরা যারা এই যে প্রতারণার ফাঁদে পা দিয়েছে তারা আসছে, তাদের কিন্তু আমরা দাঁড় করিয়ে 2-3টা গাড়ি একসাথে দাঁড় করিয়ে আমরা কিন্তু বুঝিয়েছি যে এই বিষয়। পরে তারা বুঝতে পারছে যে আমরা তো এত কিছু জানি না। আমরা ভাবছি যে আমাদের এখানে আসলেই তারা তো সমাবেশ বোঝে না, বলে মিটিং,
যে মিটিংয়ে আসলেই আমাদের টাকা দেওয়া হবে। বিদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত এনে বিনা সুদে লোন দেওয়ার প্রলোভনের আড়ালে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার দাবি সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন। পাশাপাশি 1 মাসের মধ্যে রুলের শুনানি নিষ্পত্তি করতে বলা হয়েছে। এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। গেল 5 আগস্টের পর রাজধানীর বিভিন্ন সড়কে নিয়ম না মেনে হরহামেশাই চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকার সুযোগ নিয়ে দৌরাত্ম্য বাড়তে থাকে বেপরোয়া এসব ব্যাটারি চালিত রিকশার। এমন বাস্তবতায় ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত 19 তারিখ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন। এর পরপরই শুরু হয় অটোরিকশা চালকদের আন্দোলন ভাঙচুর। চলমান আন্দোলনে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় দুর্ভোগ। আমার রোগীকে আমি কোনোভাবে অন্যভাবে পাঠাইছি, কিন্তু আমি এখানে আসি আটকা পড়ে আছি। 2 ঘন্টার মতন খাড়াই রয়েছি। একদিন ছাত্ররা আন্দোলন করে, একদিন অটোওয়ালারা আন্দোলন করে। এই দেশের পরিস্থিতি এরকম না। 2 সাইডে আটকানো দেখতেছেন, আমার তো যাওয়ার কোনো উপায় নেই, তাই দাঁড়াই আছি, এখন আন্দোলন দেখতেছি। এদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ব্যাটারি চালিত রিকশা চালকদের জীবন জীবিকার কথা চিন্তা করে 1 মাসের জন্য হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। একই সঙ্গে হাইকোর্টকে এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করতে বলা হয়। এমন বাস্তবতায় আগামী 1 মাস রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আর বাধা নেই। এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয়। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন। নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। আদালতের আদেশের দিনেও সকাল থেকে আগারগাঁওয়ে রাস্তা আটকে আন্দোলন করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে ওই এলাকায় তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে চলমান আন্দোলনের মধ্যেই অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন ডিএমপি কমিশনার। বৈঠকে অংশ নিয়ে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা তুলে ধরেন বিভিন্ন দাবি দাওয়া। আমরা খায়া পড়ে বাঁচার জন্যই তো এটা করতেছি। আমরা মেন রোডে উঠবো না, কিন্তু আমাদেরকে মহল্লা তো আমাদেরকে শান্তি দেয় না। খুশিতে 5 আগস্টের পরে একটার জায়গায় 20টা গাড়ি নামাইছেন, 20-30 লক্ষ ইনভেস্ট করে। আমাদের অটো রাস্তায় চললে আমরা খাইতে পারবো, আমাদের সংসার নিয়ে চলতে পারবো, আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে চলতে পারবো। এসব দাবির পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রিকশা চালকদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে লোকাল কমিটি করে কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা করলাম, কমিটি করব। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা সহ মোট রিকশা চলাচল করছে 10 লাখেরও বেশি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পতিত স্বৈরাচার ও তার দোসররা দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র রুখতেই বারবার যৌক্তিক সময় নির্বাচনের দাবি জানায় বিএনপি। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিরোধ নেই বলেও জানান তিনি। আর অরাজকতা না করে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় একথা বলেন তারা। আরো জানাচ্ছেন সিফাত শাহরিয়ার।
কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার পালিয়েছে 3.5 মাস আগে, তবে এখনও স্থিতিশীল হয়নি দেশের সার্বিক অবস্থা। নানা আন্দোলন সংঘাতে বিপাকে সাধারণ জনগণ। গণ অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলো মনে করছে এসব বিশৃঙ্খলার সাথে যুক্ত পতিত স্বৈরাচার ও তার সমর্থকরা। সেই সাথে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ জনগণের আকাঙ্ক্ষার সাথে না মেলায় ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আহ্বান অরাজকতা না করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি, কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। কোনো দল নয়, কেবল জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। এদেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়া মানেই আমাদের দেশে আমাদের সাধারণ মানুষের যে ইজ্জত, যে সম্মান, সেটি বাড়িয়ে তোলা। এবং এই জন্য জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি, নিচে নামিয়েছি, যে এখন আমরা অমুকের সাংবাদিক, মানুষের, জনগণের যে সংবাদপত্র, জনগণের যে সাংবাদিকতা, সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছিল। অনুষ্ঠানে গণমাধ্যমের সুরক্ষা আইন, বন্ধ হওয়া গণমাধ্যমকে চালু হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা ও দ্রুত সময়ে সাগররুনি হত্যার বিচার করা সহ কয়েকটি দাবি তুলে ধরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। গণমাধ্যমে একটি সুরক্ষা আইন, এরপরে দ্বিতীয় দাবি হচ্ছে সব গণমাধ্যমকে দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে গণহত্যায় উস্কানিদাতা সাংবাদিক এবং গণমাধ্যমকে বিচারের আওতায় আনতে হবে। চতুর্থ দাবি হচ্ছে সাগররুনি হত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র রুখতে বারবার যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলে বিএনপি। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিরোধ নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। পতিত স্বৈরাচারের আমলের স্বাধীন সাংবাদিকতা হয়নি উল্লেখ করে পরিবর্তিত পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান বক্তারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির গণ আন্দোলনে উত্তাল পাকিস্তান। সড়কে ব্যারিকেড দিয়ে টিয়ার শেল নিক্ষেপ, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। मंजिल की तरफ रवा है, चलिए सब लोग आगे बढ़िए। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। আমরা কি চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। এটা নিয়ে কথা বলেছি। আমাদের দায়িত্ব পালনে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে মাননীয় সিইসি মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন।
এবং একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন সবার থেকে পরামর্শ নিচ্ছে। প্রয়োজন অনুযায়ী কিছু সংশোধন অথবা পরিবর্তন করার পরামর্শ রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে। একথা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। বিকেলে সাংবাদিকদের কথা বলেন তিনি। সকলের মতামত রাজনৈতিক দলগুলো তো লিখিতভাবে দিচ্ছেন, সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাবগুলি তৈরি করব, আমাদের যে সুপারিশ সেগুলো আমরা তৈরি করব। সব কিছু সকলের থেকে সব কিছু নিলে তো এটা অনেক বড় হবে, তাই না? এবং কোনো কোনো ক্ষেত্রে বিপরীতমুখী হবে। তবে বিবেচনার দিকটা যেটা, সেটা হচ্ছে আমরা সুস্পষ্টভাবে যেটা বলেছি সেটা ওই যে আমাদের 3 তারিখের সংবাদ সম্মেলনে আমি তো বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে 7টা, যে আমরা সেই 7টা লক্ষ্যকে সামনে রেখে আগাচ্ছি। মন্ত্রণালয়ের শৃঙ্খলা ফেরাতে সময় ব্যয় হচ্ছে, তাই দ্রুত প্রকল্প বাস্তবায়নে নজর দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বিভিন্ন প্রকল্পের পরিচালকদের দুর্নীতি এবং পালিয়ে যাওয়ার কারণে অগোছালো চলমান প্রকল্প সচল করতে সময় লাগছে বলে জানান তিনি। সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর ইউনুসের সভাপতিত্বে একনেক সভায় 5,915 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে 1,095 কোটি টাকা এবং বিদেশি অর্থায়নে 4,787 কোটি টাকা। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপচয় হয় এমন প্রকল্প আর বাড়ানো হবে না। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন প্রকল্প বাতিল হওয়ায় উন্নয়ন বাজেটেও কাটছাঁট করা হবে। সংশোধিত ট্রাইব্যুনাল আইনের ফলে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব এমনকি বিদেশি নাগরিকদেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি এই আইনে। দুপুরে চিফ প্রসিকিউটর অফিসে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আগে ছিল যে কোনো আর্মড ফোর্সের এগেইনস্টে এখানে ট্রায়াল করা যাবে, কোনো মেম্বার অফ দি আর্মড ফোর্স। সেই শব্দটা এখন পরিবর্তন করে ওখানে মেম্বার অফ দি ডিসিপ্লিনারি ফোর্স। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। বৈষম্য দূর করার সময়ে কেবল অপারেটরদের সঙ্গে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে। বিটিআরসি 1 মাসের মধ্যে 7-এর 6 ধারা বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দরা। এ সময় বিটিভির লাইসেন্স ফি কমানো সহ 5 দফা দাবি পেশ করেন তারা। রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে কোয়াবের 2023-24 কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় একথা জানান নেতৃবৃন্দ। সভায় ওটিটি প্ল্যাটফর্ম ও আইপিটিভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউনলিংক না করার আহ্বান জানান তারা। কোয়াবের সাধারণ সভায় সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, প্রযুক্তির সাথে নিজেদের পরিবর্তন করতে হবে। আইন ভেঙে যেসব ব্রডকাস্টার চ্যানেল চালায় তাদের শোধরানোর অনুরোধ জানান তিনি। আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কেবল অপারেটররা গ্রাহক হারাচ্ছেন। অনলাইন প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখার সুযোগ থাকায় এই অবস্থার আরও অবনতি হচ্ছে। কোয়াবে চেষ্টা করেছে, সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে চেষ্টা করেছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে চ্যানেলগুলোকে বন্ধ করার জন্য এবং করিয়েছ। দেখেন, বন্ধ করার পর 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, এরপরে মুষ্টিমেয় চ্যানেল স্টেপ বাই স্টেপ ধীরগতিতে বেড়ে আবার চ্যানেল শুরু করেছে। যদি আপনার ব্যবসা, আমরা আপনার ব্রডকাস্টারের স্বার্থে বলছি, আপনার নিয়ন্ত্রণে যদি না থাকে তাহলে সেই ব্যবসা আপনি ছেড়ে দেন, সে ব্যবসা করার দরকার নেই। কেবল অপারেটররা যেভাবে পারে ফ্রি সোর্সিংয়ে যদি সবাই চালাতে পারে, আমরাও ফ্রি সোর্সিংয়ে চালাবো। 1 মাস দেখব, 1 মাসের মধ্যে যদি আমাদের এই 7-এর 6 ধারা বাতিল না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং আমরা এই কেবল অপারেটররা স্বেচ্ছায় আমাদের বিটিভি লাইসেন্স সারেন্ডার করে দিব। যে লাইসেন্স আমার ব্যবসা নিরাপত্তা দিতে পারবে না, যে লাইসেন্সের কারণে আমি আরেকটি
বিজনেস করতে পারবো না, তাহলে সেই লাইসেন্স ক্যারি করার কোনো দরকার নেই। এবার আন্তর্জাতিক। পিটিআই নেতা ইমরান খান সহ দলের অন্যান্য কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল গোটা পাকিস্তান। টিয়ার শেল নিক্ষেপ ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এই গণ আন্দোলন। উত্তেজনা বাড়তে থাকা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে। এমনকি বেলারুশের প্রেসিডেন্টের সফরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামাবাদের 33টি গুরুত্বপূর্ণ প্রবেশ পথে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। স্লোগানে স্লোগানে উত্তাল পাকিস্তান। জোরালো হচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান সহ দলের অন্যান্য কারাবন্দী নেতাদের মুক্তির দাবি। 144 ধারা জারিসহ গতকাল প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো আটকে দেওয়ার পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করেও রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরান ভক্তদের বিক্ষোভ যাত্রা থামাতে পারছে না প্রশাসন। রোববার সারাদিন পর একটি উত্তপ্ত রাত পেরিয়ে সোমবার সকাল থেকেও অব্যাহত রাজধানীর পথে পিটিআই নেতা ও সমর্থকদের বিক্ষোভ যাত্রা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এই বহরে যুক্ত হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। অনেক স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির খবরও পাওয়া গেছে। ইমরান খানকে কারামুক্তির লক্ষ্যে পিটিআই এর ডু অর ডাই শীর্ষক এই কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি 25 থেকে 27 নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে বেলারুশের প্রেসিডেন্ট ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের সফরের কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ অব্যাহত রেখেছে শেহবাজ শরীফ সরকার। তবে মোবাইল পরিষেবা সচল রাখা হয়েছে। এমনকি ইসলামাবাদ ঢুকতে রাওয়াত মুন্দ্রা সহ 33টি মূল প্রবেশপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কর্মী। এর আগে গত 13 নভেম্বর জেলে বসেই এই গণ আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়েছেন ইমরান খান। ওই দিন তিনি তার সমর্থকদের দাবি আদায়ে 24 নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান, যা এখনও চলমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ। সাবজুই, সানজিদা ও তহুরা সহ 6 কিশোরী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের কলসিন্দুরের একটি সংগঠন। বিকেলে জেলার ধোবাউড়া খেলার মাঠে কীর্তিমান নারী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি এই সংবর্ধনা দেয়। শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আসেন হাজারো ভক্ত দর্শনার্থী। শুরুতেই সাবজুই, সানজিদা ও তহুরা সহ 6 নারী ফুটবলারকে শুভেচ্ছা জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে সাবজুই নারী ফুটবলারদের সংবর্ধনা স্মারক ও নগদ অর্থ সহ বিভিন্ন উপহার তুলে দেন আয়োজকরা। অভিবাদন জানিয়ে কিন্তু এই যে সংবর্ধনা মঞ্চ সেখানে নিয়ে এসেছেন এবং মঞ্চে রয়েছে। শেষ করছি সান্ধ্যবাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। 1 মাস ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলতে বাধা নিয়ে চেম্বার আদালতের আদেশ। আগারগাঁওয়ে চালকদের অবরোধ। বিনা সুদে ঋণের প্রলোভন দেখিয়ে রাজধানীতে লাখো মানুষকে জড়ো করার চেষ্টা। আহ্বায়ক মোস্তফা আটক, প্রবেশ মুখে তল্লাশি। এবং ষড়যন্ত্র রুখতেই যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।